আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি দশম শ্রেণীর জীববিজ্ঞানের দ্বাদশ অধ্যায়ে জিন সম্পর্কে আলোচনা করব। আসো দেখি জিন বিষয়টা কি। আমরা জিন দেখব যে জিন কি। আসলে জিন তত্ত্বের জনক হলেন অস্ট্রিয়ার নাগরিক গ্রেগর জোহান মেন্ডেল। উনি সর্বপ্রথম জিন সম্পর্কে আলাপ আলোচনা, পর্যালোচনা, গবেষণা করেছিলেন। জিন কথাটি এসেছে যে জিন, এই জিন ইংরেজি শব্দ, আসলে এটা এসেছে গ্রিক শব্দ জেনুস থেকে। গ্রিক শব্দ জেনুস, জেনুস অর্থ হলো বর্ণ। বর্ণ বর্ণ মানেই হলো জন্মগত বা আবির্ভূত। সুতরাং এই জিন জিনিসটা আমরা দেখতেছি যে জীবের বংশগত চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণকারী একটি অংশ বিশেষ, এবং এই বিষয়টি সর্বপ্রথম গ্রেগর জোহান মেন্ডেলই আবিষ্কার করেছিলেন। উনি কিন্তু জিন বলেন নাই, উনি বলেছিলেন কণা বা ফ্যাক্টর। পরবর্তীতে বিজ্ঞানীরা এটার নাম দেন হলো জিন। এখন এই যে জিনের নাম দিলেন, এই জিন নিয়ে পরবর্তীতে অনেক গবেষণা হয়েছিল। সেই গবেষণায় ভারতের একজন বিজ্ঞানী ছিলেন হরগোবিন্দ খুরানা। উনি সর্বপ্রথম কৃত্রিম জিন সিনথেসিস করার পরে নোবেল পুরস্কার পান। আর আমরা বর্তমানে এই জিন সম্পর্কে যতটুকু জেনেছি বা এ পর্যন্ত যতটুকু গবেষণা হয়েছে তার মূলে হলো গ্রেগর জোহান মেন্ডেল। সুতরাং জিন বলতে আমরা বুঝি যা জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করে তাকেই জিন বলে। কিন্তু আধুনিক যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞা মতে আমরা দেখব যে ডিএনএ অথবা আরএনএর যে অংশটুকু প্রকৃতপক্ষে, মানে ডিএনএ অথবা আরএনএর যে অংশটুকু প্রকৃতপক্ষে পলিপেপটাইড শৃঙ্খল তৈরি করে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করে তাকেই জিন বলে। এটা বর্তমানে আধুনিক একটি সংজ্ঞা। এই সংজ্ঞাটা বোঝার জন্য আমরা আরও আলোচনা করব। ধরলাম এটা হলো একটি ডিএনএ। এই ডিএনএর কোনো একটু অংশ পুরোপুরি, এর মধ্যে অসংখ্য জিন আছে। এর ভিতরে কোনো একটা নির্দিষ্ট অংশ হতে পারে এইটুকু, হতে পারে এইটুকু, বা যে কোনো একটি অংশ, এটা কি করবে, একটা পলিপেপটাইড শৃঙ্খল তৈরি করবে। সেই পলিপেপটাইড মানে প্রোটিনের পেপটুনের সংযোগ। এই পলিপেপটাইডগুলো সংযুক্ত হয়ে একটি বৈশিষ্ট্য নির্ধারণ করবে, তখন সেটা হবে একটি জিন। তো যাই হোক, তার মানে আমরা বলতে পারি একটি নির্দিষ্ট প্রোটিন তৈরির নির্দেশ প্রদানকারী ডিএনএর অংশ বিশেষকে জিন বলে। নির্দিষ্ট প্রোটিন তৈরি করবে। আমাদের শরীরে কিন্তু 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে, ওখান থেকে কিন্তু প্রোটিনগুলো তৈরি হয়। সেই নির্দিষ্ট প্রোটিন তৈরির নির্দেশ প্রদানকারী ডিএনএর যে কোনো একটি অংশ হবে, সেই অংশটুকু কি বলা হবে, জিন। তাই আসো দেখি সেই জিনের গঠন আমরা একটু ভালোভাবে এক্সপ্লেইন করব। তার মানে আমরা যদি এটাকে ডিএনএ গঠনটা একটু ভালো করে দিই। ডিএনএ দেখো, এটা ধরলাম ডিএনএ, মাঝখানে নাইট্রোজেনের বেস থাকে। আমি অবশ্য গত ক্লাসে পড়িয়েছিলাম এই ডিএনএর গঠন। ডিএনএ কি নিয়ে গঠিত
হয়? ডিএনএ গঠিত হয় সাধারণত বেস, সুগার এবং ফসফেট, তিনটি জিনিস নিয়ে কিন্তু প্রকৃতপক্ষে একটা নিউক্লিওটাইড গঠিত হয়। এই নিউক্লিওটাইডগুলো পরস্পর যুক্ত হয়ে পলিনিউক্লিওটাইড চেইন গঠন করে। এরকম পলিনিউক্লিওটাইড চেইনগুলো দুই পাশ থেকে নাইট্রোজেনের বেস দ্বারা যুক্ত হয়ে, হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়ে এরকম ডাবল স্ট্রেন এই বিশিষ্ট এটা তৈরি করে কি ডিএনএ। এখন এই ডিএনএ, একটি ডিএনএর যতটুকু অংশ, মানে এখানে তো অনেকটাই বড় আছে, এই ডিএনএর যতটুকু অংশ একটি পলিপেপটাইড শৃঙ্খল তৈরি করতেই যথেষ্ট, ওইটুকুকে একটা জিন বলে। আমরা যদি এখানে দেখি, আসো মনে করো যে এই ধরো যে এইখান থেকে এইটুকু ঠিক এই পর্যন্ত হতে পারে, আবার এখান থেকে এই পর্যন্ত হতে পারে, হ্যাঁ এখান থেকে তারপরে আবার ওই পর্যন্ত হতে পারে, তো হতে পারে। এই অংশটুকু মনে করলাম, এই অংশটুকুর জন্য একটি কিছু না, এটা দাগ ভালো দেয় না। তার মানে আমরা বুঝতেছি এখান থেকে ধরো এই অংশটুকু অথবা এই অংশটুকু অথবা এই অংশটুকু, এই অংশটুকু একটি পলিপেপটাইড শৃঙ্খল আছে। এইটুকু একটি পলিপেপটাইড শৃঙ্খল যদি তৈরি করে, ধরলাম যে একটি পলিপেপটাইড, এইটুকু একটি পলিপেপটাইড শৃঙ্খল তৈরি করে, তাহলে এইটুকুই হলো কি একটি জিন। পলিপেপটাইড শৃঙ্খল মানে এইটুকু একটা প্রোটিন তৈরি করবে, সে প্রোটিনটাই কিন্তু প্রকৃতপক্ষে আমাদের দেহের মধ্যে বৈশিষ্ট্য নির্ধারণ করবে। তার মানে এখন আমরা যদি বিস্তারিতভাবে এটাকে বর্ণনা করি, ধরে নিলাম যে এই অংশটুকু হলো এ আর এই অংশটুকু বি, এ থেকে বি এখানে পলিপেপটাইড শৃঙ্খল আছে। এই পলিপেপটাইড শৃঙ্খলটা কী করে, একটা প্রোটিন তৈরি করে, একটা প্রোটিন তৈরি করে। সেই প্রোটিনটাই জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করবে। অবশ্য সেই প্রোটিন তৈরি করার জন্য কিছু পদ্ধতি আছে, আমরা হালকাভাবে আলোচনা করব। মাধ্যমিকে বা এসএসসিতে এতটুকু আলোচনার দরকার পড়ে না, তারপরেও তোমাদের বইয়ে যতটুকু দেওয়া আছে আমরা ওইটুকুই আলোচনা করব এবং ওইটুকুকে আমরা বিশ্লেষণ করব বইয়ের আলোকে। তাহলে এ থেকে বি পর্যন্ত এখানে পলিনিউক্লিওটাইড, মানে অনেকগুলো নিউক্লিওটাইড আছে, সেইগুলোকে একত্রে বলা হয় পলিনিউক্লিওটাইড। তার মানে আমরা গত পড়েছিলাম একটা নিউক্লিওটাইডের গঠন, যে এখানে নাইট্রোজেনের বেস থাকবে, অ্যাডেনিন গুয়ানিন, অথবা আমি ধরে নিলাম এখানে অ্যাডেনিন আছে, এখানে একটা ফসফেট বন্ধন আছে, এখানে একটা ফসফেট বন্ধন আছে। এই একটা নিউক্লিওটাইড, বেস, সুগার, ফসফেট আমরা এইদিকে ধরতে পারবো। তার মানে হলো কি নাইট্রোজেনের বেস, এই সুগার, ফসফেট, এটা 3 নাম্বার কার্বন, এখানে হলো কি 5 নাম্বার কার্বন। এখানে দেখো এরকম একটি নিউক্লিওটাইড, এখানে অসংখ্য নিউক্লিওটাইড থাকবে। সেই নিউক্লিওটাইডগুলো লম্বা পলিনিউক্লিওটাইড চেইন গঠন করবে এবং সেই পলিনিউক্লিওটাইড যে প্রোটিন তৈরি করে, সেই প্রোটিনটুকুকে একটা জিন ধরা হয়। আমরা তাহলে এটুকু কিন্তু খুব সুস্পষ্টভাবে বুঝতেছি। তার মানে এ থেকে বি পর্যন্ত যদি একটা প্রোটিন তৈরি হয়, তাহলে ওটাই একটা বৈশিষ্ট্য এবং ওইটুকুকে একটি জিন ধরা হবে। এরকম পুরো ডিএনএ তো একটা লম্বা, অনেক বড় লম্বা হয়। এই ডিএনএর অংশ বিশেষ এরকম জিনগুলো আমার রৈখিকভাবে সজ্জিত থাকে এবং জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করে থাকে। তাহলে এখন এই ডিএনএ আমরা দেখব আমাদের বইয়ের মধ্যে যেভাবে দেওয়া আছে, তোমরা ইচ্ছে করলে এটা 262 পৃষ্ঠা তোমরা দেখতে পারো জীববিজ্ঞান বইয়ে। 262 পৃষ্ঠার মধ্যে প্রথম যে প্যারাটা আছে সেখানে বলছে যে এই যে ডিএনএ আছে, এই ডিএনএ
এটা কিন্তু তোমার কি হয়, আগে তোমার জিন হিসেবে জানতে চাইলে বা যখন এটা জিন তৈরি করবে তখন কিন্তু এর মধ্যে অনুলিপন হবে। অনুলিপনের ইংরেজি হলো রেপ্লিকেশন। একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হয়। এটা অবশ্য আমরা পরের ক্লাসে ডিএনএ অনুলিপন বিষয়টা বিস্তারিত করব। এখানে এই যে একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হবে, এখন সেই ডিএনএ থেকে তোমার কি হবে, আরএনএ, রাইবোনিউক্লিক অ্যাসিড। কারণ হলো কি, প্রোটিন বা পলিনিক পেপটাইড শৃঙ্খল তৈরি হতে গেলে ডিএনএটা তোমার আরএনএ অবশ্যই তৈরি হতে হবে। এখানে আরএনএ পলিমারেজ বা বিভিন্ন ধরনের এনজাইম কাজ করে, আমরা অবশ্য সেটার নাম জানি, সেটা এখানে অতটুকু দরকার নাই। এখানে নিয়মটা আছে, সেই নিয়মটা হলো কীরকম সেটা দেখি। যে ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হয় তখন এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় ডিএনএ থেকে আরএনএ তৈরি হলো। এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়া অবশ্য তোমরা উপরের দিকে যখন একাদশ দ্বাদশ শ্রেণীতে যাবে তখন বিস্তারিত পড়বে। এখন শুধু তোমাদের বইয়ে তো আর ট্রান্সক্রিপশন বলে নাই, বলে দিছে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। তাহলে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া তৈরি হবে। এই যে আরএনএটা তৈরি হলো, এই আরএনএটা এখন কি করবে? এই আরএনএটা প্রকৃতপক্ষে এখন ওই যে আমাদের কোষের মধ্যে আমরা পড়েছিলাম সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে, তোমার রাইবোজোম আমরা কিন্তু পড়েছিলাম দ্বিতীয় অধ্যায়ে, ওখানেও জেনেছি রাইবোজোম কিন্তু আমিষ সংশ্লেষণ বা প্রোটিন সিনথেসিসে সহযোগিতা করে। এখন সেই আরএনএটা কি করবে, এই কোষের সাইটোপ্লাজমে চলে আসবে। সাইটোপ্লাজমে চলে আসার পরে এই আরএনএ রাইবোজোমের ভিতরে প্রবেশ করবে। রাইবোজোমের ভিতরে প্রবেশ করার পরে এই আরএনএ থেকে তোমার তৈরি হবে কি, আরএনএ থেকে আরএনএ থেকে তৈরি হবে প্রোটিন বা আমিষ। আমি এটা একটু মুছে দিচ্ছি, প্রোটিন বা আমিষ তৈরি হবে। প্রোটিন, আরএনএ থেকে তৈরি হবে প্রোটিন বা আমিষ। ওই যে পলিপেপটাইড বললাম, পলিপেপটাইড শৃঙ্খল, এটা কিন্তু ওই রাইবোজোমের ভিতরে এই জিনিসটা ঘটে। পলিপেপটাইড শৃঙ্খল তৈরি হয়ে ওখান থেকে পর্যায়ক্রমে প্রোটিন তৈরি হবে। এই আরএনএ থেকে প্রোটিন যেটা তৈরি হয় সেই প্রক্রিয়াটার নাম হলো ট্রান্সলোকেশন। এই জিনিসটার নাম পড়ে ট্রান্সলেশন। অর্থাৎ ডিএনএ থেকে আরএনএ তৈরি হলো ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে ট্রান্সলেশন। এই প্রক্রিয়া যখন প্রোটিন তৈরি হয়ে গেল, প্রোটিন তৈরি হওয়ার পরে উক্ত প্রোটিন এখন কোথায় যাবে? এটা তো আমাদের শরীরের মধ্যে ছড়িয়ে পড়বে এবং ছড়িয়ে পড়ে প্রত্যেকটা কোষের মধ্যে যাবে। সেখান থেকে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করব। কিন্তু সেটা ছড়াবে কিসের মাধ্যমে? এই যে প্রোটিনটা তৈরি হলো রাইবোজোমে যাওয়ার পরে, তোমরা উপরের দিকে যখন জানবে যে রাইবোজোম থাকে, এরকম রাইবোজোম থাকে, এইটা পলিপেপটাইড শৃঙ্খল, এই দিক থেকে ঢুকবে, ঢোকার পর ওই দিক দিয়ে প্রোটিন বের হবে, সেটা উপরের দিকে জানবে। এই প্রোটিনটা তোমার আমাদের কোষের মধ্যে অসংখ্য পরিমাণে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওটা কিন্তু দুই ধরনের রেটিকুলাম। আমরা পড়েছিলাম কি, স্মুথ মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটা পড়েছিলাম অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোনটি? যার মধ্যে রাইবোজোম থাকে। আচ্ছা, ধরে নিলাম, আমরা অত দূর না গেলাম, আমরা ধরে নিলাম যে সেই প্রোটিনটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যাবে। তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে গিয়ে ওখানে গোলজি বডি আছে, গোলজি বডির মধ্যে আছে ভেসিকল,
যে ফোসকা যে ইগুলো, ওখানে গিয়ে এই প্রোটিনগুলোর আরও কিছু পরিবর্তন হয়ে তারপরে কোষে কোষে পৌঁছে যাবে এবং এই প্রোটিনগুলোই প্রকৃতপক্ষে আমাদের দেহের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করবে। তার মানে এই ডিএনএ ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন প্রক্রিয়া প্রোটিন তৈরি হবে, সেই প্রোটিনগুলো অনবরত আমাদের শরীরে এটা কি ছড়িয়ে পড়তেছে এবং চারিত্রিক বৈশিষ্ট্যটা কিন্তু আমাদের মধ্যে আছে। অর্থাৎ ব্যক্তি বিশেষ কিন্তু এটা যার সো মাচ ফান্ডামেন্টাল পৃথিবীতে তুমি এবং তোমার মতো, এবং তুমি তোমার দেহের যে ডিএনএ তৈরি বা জিন, সেটা যেভাবে তৈরি হয় সেটা তোমার মতোই, অন্য কারো না। এখানে প্রোটিনটা শুধু তোমার মতোই এবং ওখান থেকেই ওই প্রোটিনের কারণেই তোমার চারিত্রিক বৈশিষ্ট্যটা তৈরি হবে। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের যে তৈরি হলো, এটা কিন্তু সুকেন্দ্রিক কোষে এতগুলা ঘটনা ঘটলো যে প্রোটিন হওয়ার পরে সেটা কোথায় গেল, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বডি, তারপরে ভেসিকল, এর মধ্যে গেল। কিন্তু প্রাককেন্দ্রিক কোষে সরাসরি প্রোটিন তৈরি হওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় সরাসরি চলে যায়, ওতে কোনো সমস্যা না, কারণ প্রাককেন্দ্রিক কোষ তো অল্প জায়গা, ওটা শুধু ওখানে ছড়িয়ে পড়ে। কিন্তু আমাদের সুকেন্দ্রিক কোষ, সেখানে কিন্তু ওই বললাম যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বডি, এর মাধ্যমে ছড়িয়ে পড়বে। প্রোটিনগুলোই মূলত নির্ধারণ করে প্রাণ রাসায়নিক, এই যে প্রোটিন এতক্ষণ আমি বললাম, এই প্রোটিনটাই প্রকৃতপক্ষে নির্ধারণ করে প্রাণ রাসায়নিক কার্যক্রম। আমাদের দেহের মধ্যে যে বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটিস আছে, প্রাণ রাসায়নিক কার্যক্রম এবং এই বিক্রিয়ার গতিবিধি, এবং সেই সাপেক্ষে নির্ধারিত হয় আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো। এখন একটি জীব যখন তোমার গঠিত হয়, অর্থাৎ তৈরি হয় বা জন্ম নেয়, সেই গঠন থেকে তার আচরণের সব কিছুই কিন্তু এর মধ্যেই পড়ে বা এর ভিতরেই অন্তর্ভুক্ত থাকে। তার মানে আমরা যে জিনটা পড়লাম, জিন যা জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করে, তাহলে জিন জিনিসটা কিন্তু প্রকৃতপক্ষে ডিএনএ থেকেই আসে। ডিএনএর যে অংশবিশেষটা আছে, সেই অংশবিশেষটা একটা পলিপেপটাইড শৃঙ্খল তৈরি করে। সেই পলিপেপটাইড শৃঙ্খল যে প্রোটিনটা তৈরি করলো, সেই প্রোটিনটাই কিন্তু প্রকৃতপক্ষে আমাদের দেহের বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করে। আমরা আশা করি এই বিষয়টা সংক্ষেপে হলেও বুঝতে পারতি। অবশ্য বিস্তারিত তোমরা যখন উপরের দিকে জানবে, তখন এই ট্রান্সক্রিপশন পড়বে, ট্রান্সলেশন পড়বে, এইগুলো বিস্তারিত পড়বে, তখন আরও ব্যাপক জানবে। অবশ্য জানতেই হবে, যদি তুমি বায়োলজিক্যাল সায়েন্স পড়তে চাও, তবে তোমাকে এগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। বায়োলজিক্যাল সায়েন্স বা বায়োকেমিস্ট্রি এইগুলো পড়তে চাইলে তোমাকে এগুলো পড়তেই হবে। মেডিকেল সায়েন্স এগুলো অবশ্যই পড়তে হবে। তো যাই হোক, এখন আসো আরেকটা জিনিস আমরা জানব। গ্রেগর জোহান মেন্ডেল এই যে তোমার তৈরি করেছিলেন জিনতত্ত্বের জনক, উনি কীভাবে হয়ে উঠেছিলেন একটু বলে নেই। গ্রেগর জোহান মেন্ডেল আসলেও ছিলেন গির্জার পাদ্রী। মুমূর্ষ রোগীদের ঈশ্বরের বাণী শোনাইতেন গ্রেগর জোহান মেন্ডেল। তো ওনার বিস্তর সময়, ব্যাপক সময় ছিলেন ওই যিনি যে গির্জার মধ্যে থাকতেন, ওই গির্জার সামনে বিশাল বড় একটি মাঠ ছিল, সেখানে মটরশুঁটি গাছ ছিল। উনি এই মটরশুঁটি গাছ নিয়ে বেশ কিছু গবেষণা করেছিলেন এবং গবেষণাপত্র তৈরি করেছিলেন। ওনার জীবদ্দশা অবশ্য সেই গবেষণাপত্রের সফল পেয়ে যান নাই, মারা যাওয়ার পর অবশ্য সেটা প্রকাশিত হয়েছে। কিভাবে উনি জিনতত্ত্বের জনক হয়ে উঠলেন আমরা কিছুটা জানব। উনি আসলে মানুষের জীবনে হুইমিজিক্যালি খেয়ালবশত একটা কিছু তৈরি হয়। উনি একটা জিনিস খেয়াল করেছিলেন যে ছোট মটরশুঁটি আর বড় মটরশুঁটি গাছ, ছোট মটরশুঁটি বা বড় মটরশুঁটি ধরো এটা, এই ধরো এটা হলো একটা মটরশুঁটি গাছ ধরে নাও, আরেকটা ধরলাম যে এই ধরো একটা ছোট মটরশুঁটি, এটা বড় মটরশুঁটি, এটা ছোট মটরশুঁটি, দুটোই একই জাত। আমরা যে এখন পড়লাম যে জিনটা পড়লাম, সেই একই জিনের ভিন্নতা আছে, সেই ভিন্নতাটার কারণেই আমরা কিন্তু একই প্রজাতির মধ্যে
একই প্রজাতির মধ্যে আমরা ছোট বড় দেখতে পাই। এই কী জন্য ছোট বড় এগুলো দেখতে পাই? এদের যে জিনগুলো আছে সেই জিনগুলো আমরা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন থাকে, এবং সেই জিনগুলো পরস্পরে মিশ্রণ হলে বা মিলন হলে তখন কি ধরনের জীবের সৃষ্টি হবে সেটাও কিন্তু আছে। আমরা অনেক সময় দেখি যে ছোট কুকুর, বড় কুকুর, কিন্তু প্রজাতি জাত তো কুকুরই, কিন্তু তাদের মধ্যে কেন এরকম হলো? একই জিনের ভিন্ন বৈশিষ্ট্য থাকে। এরকমটি এখানে আমরা এখন আলোচনা করব, অল্পতে আলোচনা করব। এই আলোচনা দিয়ে আজকে এই পর্যন্ত শেষ দিব। সেই জিনিসটা হলো কি, উনি গ্রেগর যোহান মেন্ডেল মটরশুঁটির দুটি বৈশিষ্ট্য পেয়েছিলেন, একটা হলো টি আর একটা হলো স্মল টি। এটা ছিল লম্বা লম্বা এবং বিশুদ্ধ লম্বা। তার মানে আমরা জানি এটা তো আর শুধু টি হয় না, একটা যে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। এই লম্বা বৈশিষ্ট্য আর খাটো বৈশিষ্ট্য, তার মানে টি হলো লম্বা এবং প্রকট। প্রকট মানে ইংরেজিতে হলো ডমিনেন্ট। এটা কিন্তু সরাসরি দেখা যায় ফিনোটাইপিক্যালি এটাও। আর এই স্মল টি হলো, এটা হলো খাটো, একবারে খাটো। এটা প্রচ্ছন্ন, প্রচ্ছন্ন। এটা খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী, এটা লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী। এবং এটা প্রচ্ছন্ন। এই যখন এই টি এর সাথে এই টি, মানে ক্যাপিটাল টি এর সাথে স্মল টিটা একত্রিত হবে, সেটা যদি এরকম হয়, তাহলে এখানে কিন্তু প্রকট হিসেবে প্রকাশ পাবে হলো এই ক্যাপিটাল টিটা, এবং স্মল টি যেটা দেখতেছি এটা কিন্তু প্রকাশ পাবে না। এই জন্য ক্যাপিটাল টিকে বলা হয় প্রকট বা ডমিনেন্ট, আর স্মল টিকে বলা হয় প্রচ্ছন্ন বা রিসেসিভ। তাহলে আসো দেখি, এই ক্ষেত্রে গ্রেগর যোহান মেন্ডেল এই লম্বা, এটাও মটরশুঁটি গাছ, এটাও মটরশুঁটি গাছ, এই লম্বা মটরশুঁটির সাথে উনি এই খাটো মটরশুঁটির সংকর মানে ক্রস করিয়েছিলেন। তার মানে কি, এটা যদি তোমার জননকোষ তৈরি করে তাহলে ক্যাপিটাল এই হবে, আর এই যদি এটা যদি জননকোষ তৈরি করে এটা হবে। মানে হলো এইটুকু হলো বিশুদ্ধ লম্বা আর হলো বিশুদ্ধ খাটো। বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খাটো দুই ধরনের উদ্ভিদের মধ্যে উনি ক্রস করিয়েছিলেন। ক্রস করানোর পরে এই এদের মধ্যে আবার দেখো কি হয়, যখন এই ক্রসটা হয়, আসো দেখি। প্রথম মানে ক্রস করানোর পরে এদের মধ্যে যে জেনারেশনটা তৈরি হয়, ফার্স্ট জেনারেশন, এরা যদি পিতা মাতা হয় তাহলে এদের মধ্যে ক্রস করলে কি হবে, এটা হবে, এটা তো লম্বা বলছিলাম, লিখে দেই লম্বা, আর এটা হলো কি খাটো। হ্যাঁ, তাহলে এখানে ক্যাপিটাল টি আর স্মল টি, এটার সাথে যদি আমরা এটা দেই, ওই একই কথা, ক্যাপিটাল টি স্মল টি, এটার সাথে যদি এটা দেই ক্যাপিটাল টি স্মল টি, এটার সাথে যদি এটা দেই ক্যাপিটাল টি স্মল টি, তার মানে এরা কিন্তু বিশুদ্ধ লম্বাও না বিশুদ্ধ খাটোও না, দুটো থেকে একত্রিত হয়েছে। কিন্তু একটা শর্ত আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে ক্যাপিটাল টি এবং স্মল টি এই দুটো যদি একত্রে থাকে, সেই ক্ষেত্রে বৈশিষ্ট্য ফিনোটাইপিক্যালি মানে বাহ্যিকভাবে প্রকাশ কিন্তু ওই লম্বাটাই প্রকাশ পাবে, খাটোটা উজ্জ্বল বা প্রচ্ছন্ন থাকবে। খাটোটা যদি উজ্জ্বল বা প্রচ্ছন্ন থাকে তাহলে আমরা এখানে যে চারটা জীব ধরে নিলাম, যে চারটা জীব তৈরি হয়েছে, এরা কিন্তু সবাই এর লম্বা হবে, লম্বা, এবং এরা সবাই লম্বা হবে। এটা হলো কি ফার্স্ট জেনারেশন। আমরা ফিনোটাইপিক্যালি দেখব সবাই লম্বা, একটাও খাটো হয়নি। তার মানে বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খাটোর সাথে যদি ক্রস করা হয় তাহলে দেখা যায় কি ফার্স্ট জেনারেশনে সবাই লম্বা হয়। এবার যদি এরকমটি হয় যে আমরা এই ফার্স্ট জেনারেশনে যেগুলো তৈরি হলো এদের মধ্যে যদি ক্রস করি তাহলে কেমন হয়, উনি সেটাই করেছিলেন। আসো দেখি, এটার মধ্যে ক্রস করেছিলেন, এরকম ক্রস করেছিলেন, তাহলে এখানে কি হবে, এটা হবে, হ্যাঁ
এখানে এইটা হবে, ব্যাস ক্রস করলাম। এইটা আর এটা নিলে ক্যাপিটাল টি, এটা নিলে ক্যাপিটাল টি স্মল টি, এটা নিলে ক্যাপিটাল টি স্মল টি, এইটা আর এটা নিলে স্মল টি। তার মানে এখানে আমরা একটা জিনিস দেখতেছি, বিশুদ্ধ লম্বা তৈরি হচ্ছে। আর বিশুদ্ধ লম্বা তৈরি হচ্ছে। এই বিশুদ্ধ লম্বার মধ্যে এটাও লম্বা, কিন্তু এখানে তৈরি হচ্ছে কি বিশুদ্ধ খাটো। আমরা এখানে দুই ধরনের হিসাব করতে পারবো। 3টা লম্বা হয়ে গেছে, এখানে 3টা লম্বা হয়ে গেছে, তার মানে আর একটি হয়েছে খাটো। যদি এই হয় তাহলে 3:1 অনুপাতে লম্বা খাটোগুলো হয়। এটা আমরা বাহ্যিক চোখে দেখতেছি, এটাও লম্বা, 3টা লম্বা, একটা হলো খাটো, একটা হলো খাটো। এই খাটোটা এখানে রয়ে গেছে, এটা ফিনোটাইপিক্যালি। আর আমরা যদি জিনোটাইপিক্যালি দেখি তাহলে একটা বিশুদ্ধ লম্বা আর 2টা কিন্তু মিশ্রণ আছে, আর একটা হলো বিশুদ্ধ খাটো। এটা হলো জিনোটাইপিক্যালি। এটা সাধারণত জিনগত কারণগুলো কিন্তু আমরা দেখি না। জিনগত কারণেই কিন্তু ফিনোটাইপ, মানে জিনোটাইপের কারণেই সাধারণত ফিনোটাইপ প্রকাশ পায়। তো যাই হোক, তার মানে গ্রেগর জোহান মেন্ডেল প্রকাশ করেছিলেন যে বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ জিন, একই ধরনের জিন বিভিন্ন রূপে প্রকাশ পেতে পারে। সেই ক্ষেত্রে তিনি লম্বাও খাটো দেওয়ার পরে প্রথম জেনারেশনে সবাই লম্বা হলো, এবং দ্বিতীয় জেনারেশনে দেখা গেল 3টা লম্বা হইল, একটা খাটো হলো। তো যাই হোক, আশা করি তোমরা এই বিষয়ে জিন এবং জিনের কারণে জীবগুলো যেটা হয় সেটার কারণেই তোমার কি হচ্ছে জিনের এই বিষয়টা বুঝতে পারছো। এবং পরবর্তীতে তোমাদের এই ডিএনএ অনুলিপনটা পড়ব, এবং এই সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদের উত্তর দিব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, সেই শুভকামনায় আসসালামু আলাইকুম।